It little profits that an ideal king. It little profits. It little profits মানে it is not profitable. এটা একদমই লাভজনক নয়. That an ideal king, একটা অলস রাজা হয়ে থাকা, একটা অলস রাজার মতন থাকা একদমই লাভজনক নয়. By this still hearth, এখানে হার্থ বলতে ফায়ার প্লেস, বুঝতে পেরেছো? মানে দেখবে শীতপ্রবণ দেশে ঘরের এক কোণে একটা প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় যাতে ঘরটাকে উত্তাপ রাখা যায়. এটা শীতপ্রবণ দেশে দেখতে পাওয়া যায়, শীতপ্রবণ দেশে বড়লোক বাড়িতে দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই হার্থ বলতে ফায়ার প্লেস. আর এখানে ফায়ার প্লেসটা, এই হাতটা কি ইন্ডিকেট করছে, কি সাজেস্ট করছে? হোমলি কমফোর্টেবল লাইফ লিড করাকে বোঝাচ্ছে, ঘরের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করাকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? সেহেতু ইউলিসিস বলছে, বুঝতে পেরেছো, যে ঘরে সুখে স্বাচ্ছন্দ্যে, গৃহের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করা একদমই লাভজনক নয়, একটা অলস রাজার মতো থাকা, বুঝতে পেরেছো? অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন বলতে এখানে অনুর্বর, ইনফার্টাইল, আর ক্র্যাগস বলতে স্টোনি ল্যান্ডস, মানে পাথুরে জমি. আর এখানে ব্যারেন ক্র্যাগস বলতে ইথাকাকে বোঝানো হচ্ছে. ইউলিসিস হচ্ছে ইথাকার রাজা. গ্রিক মাইথোলজি অনুযায়ী ইথাকার রাজা হচ্ছে তোমার ইউলিসিস, বুঝতে পেরেছো? এটা ওডিসিতে বর্ণিত আছে, হোমারের ওডিসিতে বর্ণিত আছে এই ইথাকা জায়গাটার নাম. তাহলে আর সেই জন্যই বলছে যে এই ইথাকাতে, এই অনুর্বর জায়গাতে, পাথুরে জায়গাতে একটা অলস রাজার মতো গৃহে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করা একদমই লাভজনক নয়. এই কথাগুলো কে বলছে? ইউলিসিস বলছে. ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, বুঝতে পেরেছ? ম্যাচড বলতে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকা, সঙ্গী হয়ে থাকা, বুঝতে পেরেছ? কম্পেনিড উইথ, তাহলে বৃদ্ধ স্ত্রীর সাথে, বয়স্ক স্ত্রীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকা, সঙ্গী হয়ে থাকা একদমই লাভজনক নয়. আই মিট অ্যান্ড ডোল, এখানে আই বলতে ইউলিসিস, আর মিট বলতে মিজার, পরিমাপ করা, ডোল বলতে প্রদান করা, বুঝতে পেরেছ? প্রদান করা, অ্যাপ্লাই করা. আনইকুয়াল লজ, অর্থাৎ অসম আইন. এখানে আনইকুয়াল লজ বলতে বোঝানো চাইল যেই আইনটা সবার জন্য সমান নয়. এই আনইকুয়াল লজটা ইংরেজরা প্রদান করত. ভারতীয়দের জন্য একটা আইন আর তাদের জন্য একটা আলাদা আইন, মানে পৃথক আইন. যাদেরকে তারা উন্নত ভাবত তাদের জন্য আলাদা আইন, যারা তাদের অশিক্ষিত বর্বর ভাবত তাদের জন্য পৃথক আইন. এটাকেই বলা হয় আনইকুয়াল লজ. আনটু এ স্যাভেজ রেস, তাহলে এই আনইকুয়াল লজটা কাদের উপরে প্রদান করা হতো? এই স্যাভেজ রেস, ইথাকার এই আনএডুকেটেড বর্বর মানুষদের জাতির উপরে প্রদান করত. তাহলে ইউলিসিস বলছে এই যে আনইকুয়াল লজটাকে পরিমাপ করা এবং কি প্রদান করা, মিট বলতে পরিমাপ করা, যে আমি কতটা কাকে কি প্রদান করব, এই আইনটা তাদের উপরে কতটা প্রদান করব, এই যে মাপা, এই যে মিজার করা, এটাই হচ্ছে মিট, বুঝতে পেরেছো? আর ডোল বলতে প্রদান করা. তাহলে আমি এই আনইকুয়াল লসটা কতটা কাকে প্রদান করব এই আনএডুকেটেড ইথাকার মানুষদের উপরে, শুধু এইটা আমার কাজ নয়. এইভাবে একটা রাজার মতো, অলস রাজার মতো গৃহে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা, বয়স্ক স্ত্রীকে নিয়ে থাকা, আর এই আনএডুকেটেড ইথাকার মানুষদেরকে আমি এই অসম আইন প্রদান করব, এইসব কাজগুলো আমার কাজ নয়. আমার কাজ হচ্ছে আরো বৃহত্তর, আমার জ্ঞান আরোহণ করা কাজ, নতুন দেশকে আবিষ্কার করা আমার কাজ, এইগুলো হচ্ছে আমার কাজ, বুঝতে পেরেছো? আর এই স্যাভেজ রেস, এই ইথাকার মানুষরা যে স্যাভেজ রেস বললো, তারা অ্যাকচুয়ালি কেন স্যাভেজ, ইউলিসিস এক্সপ্লেন করছে. দেখো কেন. দ্যাট হোয়ার্ড, কারণ তারা শুধু সঞ্চয় করে, সম্পদ সঞ্চয় করে. হোয়ার্ড বলতে সম্পদ সঞ্চয় করা. অ্যান্ড স্লিপ, তারা শুধু ঘুমায়. অ্যান্ড ফিড, শুধু আহার ভোজন করে. অ্যান্ড নো নট মি, তারা আমাকে চেনে না. আমার যে এত আনডিফিটেবল অ্যাডভেঞ্চারাস স্পিরিট,
বুঝতে পেরেছো? আমি যে অদম্য যে জ্ঞান আরোহণ করার যে আমার ক্ষমতা, যে দক্ষতা, যে চেতনা, বুঝতে পেরেছো, ইচ্ছা, এইসব জিনিসগুলোকে এই আমার এই ভেতরে যে ইচ্ছাগুলো আছে, এইসব ব্যাপারগুলো এই ইথাকার অশিক্ষিত মানুষগুলো বোঝে না। তারা আমাকে ঠিকঠাক যেন চেনে না, জানতে চায় না যে আমি আমার মনে কত উচ্চ বাসনা পোষণ করি, কত উচ্চ বাসনা আমি রাখি জ্ঞান আরোহণ করার জন্য। এইসব ইথাকার মানুষগুলো যেন আমাকে ঠিকঠাক যেন চেনে না, বোঝে না। তারা শুধু খায়, দায়, ঘুমায়, অর্থ সঞ্চয় করে। বুঝতে পেরেছো? আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি আমার ভ্রমণ থেকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে পারি না। কারণ আমি যতদিন বাঁচবো, যতক্ষণ বাঁচবো, নতুন দেশ আবিষ্কার করব, নতুন জ্ঞান আরোহণ করব। সেহেতু আমি আমার ভ্রমণ থেকে, আমি আমার ভয়েজেস থেকে, সমুদ্র আরোহণ থেকে একদমই বিশ্রাম নিতে পারি না। যতদিন বাঁচবো আমি আমার ভ্রমণ চালিয়ে যাব। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ। আমি আমার জীবনটাকে শেষ মুহূর্ত পর্যন্ত এনজয় করব। এখানে ইউলিসিস তার জীবনটাকে এক গ্লাস ওয়াইনের সাথে কম্পেয়ার করছে। তার জীবনকালটাকে, তার স্প্যান অফ লাইফটাকে, তার জীবনকালটাকে, তার যতদিন সে বাঁচবে তার জীবনকাল, সে জীবনকালটাকে এক গ্লাস মদের সাথে সে এনজয় করছে। কারণ আমি আমাদের জীবনকালে প্রত্যেকটা পিরিয়ডে এনজয় করি। বাচ্চা বয়সে এনজয় করি, ইয়াং বয়সে এনজয় করি, মিডিল এজে এনজয় করি, এমনকি বৃদ্ধ বয়সে পৃথক পৃথকভাবে এনজয় করি। সেহেতু ইউলিসিস তার জীবনকালটাকে এক গ্লাস মদের সাথে তুলনা করছে। কারণ এক গ্লাস মদে প্রথম ঢোকেও এনজয় আছে, মিডিল ঢোকেও এনজয় আছে, এবং শেষে গিয়েও এনজয় আছে। আর শেষে এনজয়টা যেন বেশি, যখন সেই মদের গ্লাসের খাটটা শেষে পড়ে, সেডিমেন্টটা শেষে পড়ে, সেটা খেতে বেশি টেস্টি হয়। যেটা খাটটা মানে যে লেয়ারটা, দেখবে কোনো কিছুর খার গিয়ে লেয়ারটা নিচে পড়ে, সেটা পান করতে যেন একটা বেশি মজা পাওয়া যায়, বেশি টেস্টি হয়, সেটাকেই পান করতে চায়। বুঝতে পেরেছো? ইউলিসিস বলছে সে তার জীবনটাকে সর্বত্র এনজয় করতে চায়। কারণ একটা গ্লাসে যখন খাড় যখন পড়ে মদে বা জলে, সেই খাটটা, সেডিমেন্টটা বেশি আর কি টেস্টি হয়, সেটাকে যেন এনজয় করতে চাইছে আমাদের ইউলিসিস। অল টাইমস আই হ্যাভ এনজয়েড। সমস্ত সময়, সমস্ত মুহূর্ত আমি এনজয় করেছি। গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। এমনকি আমি আমার খারাপ মুহূর্তগুলোও আমি এনজয় করেছি, এমনকি আমার ভালো মুহূর্তগুলো, আমার ভালো দিনগুলো আমি এনজয় করেছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি। আমি আমার এই দুটোই আমাকে যেন খুবই ভালোবেসেছে। বুঝতে পেরেছো? আমার সাথে একান্ত হয়েছে। আমার খারাপ দিনগুলো, আমার খারাপ মুহূর্তগুলো আমার সাথে একান্ত হয়েছে, তাকে আমি সাদরে গ্রহণ করেছি। এমনকি আমার ভালো দিনগুলো, আমার জীবনের ভালো মুহূর্তগুলোকেও আমি দুই হস্তে সাদরে গ্রহণ করেছি, মানে আমি মেনে নিয়েছি। ইউলিসিস বলছে আমি আমার খারাপ দিনগুলো আমি আমার জীবনে মেনে নিয়েছি, এমনকি আমার ভালো মুহূর্তগুলোকেও আমি আমার জীবনে সাদরে গ্রহণ করে মেনে নিয়েছি। বুঝতে পেরেছো? এটা একটা মানুষের আইডিয়াল চরিত্র, আদর্শ চরিত্র। সে তার খারাপ দিনগুলোকেও সাদরে গ্রহণ করে, এমনকি ভালো দিনগুলোকেও সাদরে গ্রহণ করে। বুঝতে পেরেছো? অ্যান্ড অ্যালোন, এমনকি একাকী, অন শোর, সমুদ্র উপকূলে, অ্যান্ড হুয়েন দিস থ্রো স্কেডিং ড্রিফটস দি রেনি হেডস। এখানে স্কেডিং বলতে দেখবে ভাসন্ত মেঘ। বুঝতে পেরেছো? এমনকি যখন এই ভাসন্ত ড্রিফটস বলতে ভাসন্ত মেঘগুলো যখন আসে, এই ভাসন্ত মেঘগুলোই বৃষ্টিপাত ঘটায়, ঘন হয়ে জমাট হয়ে বৃষ্টিপাত ঘটায়। দি রেনি হেডস, রেনি হেডস বলতে গ্রিক মাইথোলজি অনুযায়ী এই আকাশে 5টি তারার একটা ভি আকৃতির একটা কম্বিনেশন একটা হয়। বুঝতে পেরেছো? আর এটা আকাশে যখন যায় তখন ধরে নেওয়া হয় যে আকাশ হয়তো মানে ঝড় বৃষ্টি হয়তো আসতে চলেছে। এটা পূর্বাভাস।
বুঝতে পেরেছো? আমরা আকাশে যখন পাই এই ভি আকৃতির একটা 5 তারা বিশিষ্ট একটা ভি আকৃতির একটা শেপ, একটা গঠন, এটা দেখতে পেলে ধরে নেওয়া হয় যে হয়তো ঝড় বৃষ্টি আসতে চলেছে, সেহেতু এটা আকাশে উদিত হয়েছে। এই মুহূর্তেও, এই খারাপ মুহূর্তেও ইউলিসিস নিজেকে রেস্ট রাখতে পারে না ভ্রমণ থেকে। এই খারাপ মুহূর্তেও ইউলিসিস ভ্রমণ চালিয়ে যায়। এই প্রতিকূল মুহূর্তেও ইউলিসিস যেন থেমে থাকে না, কারণ প্রথমেই ইউলিসিস বলল আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। ইউলিসিস ভ্রমণ থেকে নিজেকে যেন সরিয়ে নেয় না, বিশ্রাম নেয় না। এই খারাপ মুহূর্তেও যখন এই আকাশে যখন এই 5টা তারা যখন উঠছে, যে পূর্বাভাস দিচ্ছে ঝড় বৃষ্টির, এই খারাপ মুহূর্তেও ইউলিসিস নিজেকে ভ্রমণ থেকে নিজেকে সরিয়ে রাখছে না, নিজেকে বিশ্রাম নিচ্ছে না, সে তার ভ্রমণটাকে কন্টিনিউ রাখছে। ভেক্স দি ডিম সি, ভেক্সড বলতে এখানে উত্তাল করা, ডিম সি মানে ডিম বলতে এখানে সমুদ্রটা যেন অন্ধকার হয়ে এসছে, কারণ সমুদ্রের উপরে যখন মেঘ যখন জমে তখন কালো হয়ে যায়, সমুদ্রটাও যেন অন্ধকারপূর্ণ হয়ে আসে। সেই অন্ধকার মুহূর্ত যখন এই খারাপ মুহূর্ত চারিদিকে উত্তাল হয়ে উঠেছে, ঝড় বৃষ্টিতে অন্ধকারপূর্ণ উত্তাল হয়ে উঠছে সমুদ্র, এই মুহূর্ত ইউলিসিস নিজেকে বিশ্রাম রাখছে না ভ্রমণ থেকে। সেই এই খারাপ মুহূর্ত ইউলিসিস তার ভ্রমণ চালিয়ে যাওয়ার ইচ্ছা। আই অ্যাম বিকাম এ নেম, ইউলিসিস বলছে আমি একটা নামে পরিণত হয়েছি, বুঝতে পেরেছি, আমি একটা ব্র্যান্ড নামে পরিণত হয়েছি। আমার নামটা যেন প্রতিমূর্ত, একটা সাহসিকতার প্রতিমূর্ত, বুঝতে পেরেছো, জ্ঞান আরোহণের প্রতিমূর্ত। কারণ কিছু কিছু নাম সাহসিকতা, বীরত্বের প্রতিমূর্ত হয়ে ওঠে। কারণ নেতাজির নাম শুনলেই আমরা বীরত্বের প্রতিমূর্তি পাই, চিহ্ন আমাদের দৃষ্টি ফুটে ওঠে নেতাজির নাম শুনলে, বুঝতে পেরেছো। সেই নেতাজির নামটা একটা ব্র্যান্ড নামে পরিণত হয়েছে, ব্রেভারির দিক থেকে, সাহসিকতার দিক থেকে। সেই রকমই ইউলিসিস বলল আমার নামটা একটা আমি একটা ব্র্যান্ড নামে পরিণত হয়েছি। ইউলিসিস বলছে, নিজের আত্মপ্রশংসা করছে যে আমি আমার বীরের দিক থেকে, জ্ঞান আরোহণের দিক থেকে, বীরত্বের দিক থেকে, দুঃসাহসিকতার দিক থেকে আমি একটা নামে পরিণত হয়েছি, যে আমার নামটাই যেন যথেষ্ট, একটা ব্র্যান্ড নামে পরিণত হয়েছি। আমার নামটা এইসব জিনিসকে প্রতিফলিত করে, বীরত্বকে প্রতিফলিত করে, দুঃসাহসিকতাকে প্রতিফলিত করে। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, ইউলিসিস বলছে আমি সর্বদা ঘুরেছি, রোমিং বলতে বিচরণ করা, ঘোড়া, হাংরি হার্ট তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত হৃদয় নিয়ে। তার হৃদয়টা তৃষ্ণার্ত ক্ষুধার্ত কেন? জ্ঞান আরোহণের জন্য, প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান আরোহণের জন্য তার হৃদয়টা, তার আত্মাটা যেন ক্ষুধার্ত। সেই ক্ষুধার্ত হৃদয় নিয়ে, তৃষ্ণার্ত হৃদয় নিয়ে সে স্থান থেকে স্থানান্তরে প্রতি মুহূর্তে সে বিচরণ করেছে। সে এক মুহূর্তের জন্য যেন রেস্ট নেয় না, বিশ্রাম নেয় না। এইগুলি তার ইচ্ছা। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, এখানে ইউলিসিস বলছে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। সিটিজ অফ মেন, আমি প্রচুর শহরের মানুষদেরকে দেখেছি এবং জেনেছি, চিনেছি। অ্যান্ড মেনার্স, তাদের চালচলন, অভ্যাস, রীতিনীতি, এইসবগুলোকেও আমি পরিচিত হয়েছি, দেখেছি। ক্লাইমেটস, তাদের ওয়েদার, যাদের জলবায়ুর সাথেও আমি পরিচিত হয়েছি, কারণ আমি পৃথক পৃথক বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে গিয়েছি, সেই জায়গার আবহাওয়ার সাথে পরিচিত হয়েছি, সেখানকার আবহাওয়া আমি দেখেছি। কাউন্সিলস মানে মন্ত্রিসভা, মিনিস্টার্স, বুঝতে পেরেছো, তাদের মন্ত্রিসভার সাথেও আমি আলোচিত হয়ে পরিচিত হয়েছি। আমি বিভিন্ন রাজার দরবারে গিয়েছি, তাদের মন্ত্রিসভার সাথেও আমি পরিচিত হয়েছি। গভর্নমেন্টস, বিভিন্ন শাসনের সাথেও আমি পরিচিত হয়েছি, বিভিন্ন সরকারের সাথেও আমি পরিচিত হয়েছি।
মাইসেলফ নট লিস্ট, আমি যে এইসব জায়গাতে গিয়েছি খুবই নগণ্য মানুষ হিসাবে যাইনি, বুঝতে পেরেছো? আমি আমি আমার মাইসেলফ নট লিস্ট বলতে আমি খুবই নিতান্তই নগণ্য মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে এইসব জায়গাতে বিচরণ করিনি। বাট অনার্ড অফ দেম অল, অবশ্যই তারা সকলে আমাকে সম্মান জানিয়েছে। আমি একটা পথিক হিসাবে, পথচারী হিসাবে বিভিন্ন জায়গায় দেশ ভ্রমণ করিনি, আমি একটা বীর হিসাবে গিয়েছি। সেই বীর হিসাবে গিয়েছি বলেই যেখানেই গিয়েছি সেখানকার সমস্ত মানুষ আমাকে সম্মান জানিয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পেয়ার্স, এখানে ড্রাঙ্ক বলতে এনজয়েড, আমি ড্রাঙ্ক বলতে এখানে এনজয় করা, উপভোগ করা। ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পেয়ার্স, পেয়ার্স বলতে সঙ্গী, বুঝতে পেরেছো? যুদ্ধের সঙ্গী। তাহলে আমি আমার জয়ের আনন্দগুলোকেও আমি আমার যুদ্ধের সঙ্গীর সাথে আমি এনজয় করেছি, উপভোগ করেছি। এইগুলো স্মৃতিচারণ করছে ইউলিসিস, যে আমি কতটা বীর সেটাকে ফুটিয়ে তুলছে, পাঠকদের কাছে বলছে আমি আমার জীবনে এইগুলো করেছি, আমি এরকম বীর, নিজের পরিচয় ঘটাচ্ছে পাঠকদের সাথে। ফার অন দি রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, বুঝতে পেরেছো? রিঙ্গিং বলতে যুদ্ধের ধ্বনি, যুদ্ধে একটা যে কোলাহল হয়, মানে অস্ত্রের ঝনঝনানি আওয়াজ হয়, তরবারির ঝনঝনানি আওয়াজ হয়, সেই অস্ত্রের আওয়াজ। প্লেন্স বলতে এখানে ব্যাটেল ফিল্ড, ব্যাটেল ফিল্ডে যে আওয়াজটা হয় অস্ত্রের ঠোকাঠুকির সময়, সেই অস্ত্রের আওয়াজ। অফ উইন্ডি ট্রয়, ট্রয় যুদ্ধ, ট্রয় একটা মিথোলজিক্যাল, একটা গ্রিক মিথোলজিক্যাল একটা যুদ্ধ। এই যুদ্ধে গ্রিক গডসদের সাথে গ্রিক ওয়ারিয়র্সদের যুদ্ধ হয়েছিল, বুঝতে পেরেছো? গ্রিক ওয়ারিয়র্সদের সাথে গ্রিক গডসদের যুদ্ধ হয়েছিল 10 বছর ধরে। তাহলে সেই ট্রয় যুদ্ধের, ঐতিহাসিক ট্রয় যুদ্ধের যে অস্ত্রের ঝনঝনানি সেটা বাতাসের মাধ্যমে যেন ভেসে আসছে। ইউলিসিস বলছে, ইউলিসিস স্মৃতিচারণ করছে, সে দেখতে পাচ্ছে সে ট্রয় যুদ্ধের যে আগে সে যে ট্রয় যুদ্ধ করেছিল, ঐতিহাসিক ট্রয় যুদ্ধ করেছিল, সেই ট্রয় যুদ্ধের ইতিহাসটাও তার কাছে যেন ভেসে আসছে হাওয়ার মাধ্যমে। সেই ট্রয় যুদ্ধের ঝনঝনানি আওয়াজ, অস্ত্রের যে ঝনঝনানি আওয়াজ, সেই ঝনঝনানি আওয়াজ বাতাসের মাধ্যমে ভেসে আসছে তার কানে, তার স্মৃতিচারণ করছে। আই অ্যাম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। ইউলিসিস বলছে যে সে যেখানেই গিয়েছে সেখানেই সে নিজের অবদান রেখেছে, বুঝতে পেরেছো? সে এতটা যে দক্ষ ছিল সবকিছুর ব্যাপারে, সে যেখানেই গিয়েছে সেখানেই নিজের অবদান সে রেখে গেছে। যেরকম কোনো একটা দক্ষ কর্মচারী বিভিন্ন অফিসে কাজ করে, তাহলে সে যে অফিসেই কাজ করে সেই অফিসেই সে নিজের অবদান রেখে যায়, বুঝতে পেরেছো? যে দক্ষ কর্মচারী হয়, সেই রকমই বলছে আমি খুবই দক্ষ, এতটাই দক্ষ যে আমি যেখানেই গিয়েছি, পৃথিবীর যেখানেই গিয়েছি নিজের অবদান রেখে গিয়েছি, বুঝতে পেরেছো? সেটাই বললো, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট। আমি যেখানেই গিয়েছি, মিট বলতে যেখানেই গিয়েছি বা যেখানেই সাক্ষাৎ করেছি বা যেখানেই গিয়েছি আর কি, সেখানেই আমি আমার নিজের অবদান রেখেছি। Yet all experience is an arch where through glimpse, দেখো এখানে এক্সপিরিয়েন্স বলতে নলেজ, বুঝতে পেরেছো? যদিও আমাদের সমস্ত জ্ঞান, সমস্ত অভিজ্ঞতা হচ্ছে আর্চ, একটা দরজার মতো, একটা খিলান দরজার মতো, একটা ডোরওয়ে, বুঝতে পেরেছো? হোয়ার থ্রু গ্লিমস, যেখান থেকে আমরা দেখতে পাই। আমাদের জ্ঞান হচ্ছে দরজা, আর সেই দরজাতেই আমরা দেখি, এই জ্ঞানের দরজা দিয়ে আমরা দেখি, বুঝতে পেরেছো? কারণ একটা মূর্খ মানুষ যার ভেতরে কোনো জ্ঞান নেই, সে কিন্তু কোনো কিছু দেখার, নতুন কিছুকে দেখার শখ বা ইচ্ছা রাখে না। কিন্তু যেই মানুষের কাছে প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ, প্রচুর এক্সপিরিয়েন্স, সেই নতুন কিছুকে দেখার আগ্রহ প্রকাশ করে।
বুঝতে পেরেছো? সেই জন্যই বললো আমাদের সমস্ত জ্ঞান, সমস্ত অভিজ্ঞতা হচ্ছে দরজা। সেই দরজার মধ্য দিয়ে আমরা দেখি, কি দেখি? আনট্রাভেলড ওয়ার্ল্ডকে দেখি। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেই পৃথিবী, যেই জগৎটাকে কেউ এখনো দেখেনি, কেউ এখনো যায়নি, সেই বিস্ময়কর জগৎটাকে আমরা দেখি ওই দরজা থেকে। আর আমাদের এটাকে দেখার আগ্রহ কে তৈরি করে? আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞান। আমাদের যত জ্ঞান অর্জন করেছি, আমরা যতটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার মাধ্যমে ওই অভিজ্ঞতা আমাদের দেখার আগ্রহ প্রকাশ করে যে নতুন কিছুকে দেখো ওই দরজা দিয়ে। আর আমাদের দরজাটা হচ্ছে কি? আমাদের সমস্ত জ্ঞান, সমস্ত এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমাদের একটা দরজা। সেই দরজার মধ্য দিয়ে আমরা আনট্রাভেল ওয়ার্ল্ডকে দেখি, দেখার ইচ্ছা প্রকাশ করি। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হুইন আই মুভ। সেই যে আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ডের প্রতি আমরা যখন ধাবিত যখন হই, দিকে অগ্রসর যখন হই, তখন সেই আনট্রাভেলড ওয়ার্ল্ডটা যেন আরো পেছনে সরতে থাকে। এটার দ্বারা এটাই বোঝাতে চাইছে এই লাইনের দ্বারা যে আমরা আমাদের জ্ঞান আরোহণের কখনো শেষ নেই, নতুনকে জানার কোনো শেষ নেই। আমরা যখনই নতুনকে জানতে যখনই যাই, তখনই সেই জিনিসটা যেন আমাদের কাছ থেকে পেছনে সরতে থাকে, আরো ব্যাপক হতে থাকে। আমরা ভাবতে থাকি যে আমরা ওই জ্ঞান আরোহণের মাধ্যমে আমরা সমস্ত জ্ঞান সঞ্চয় কমপ্লিট করে ফেলবো, কিন্তু আদতে তা হয় না। আমরা জ্ঞান আরোহণ করি, আবার নতুন জ্ঞান আরোহণের জন্য নতুন একটা পৃথিবী উন্মোচন হয়ে যায়, আনট্রাভেলড ওয়ার্ল্ড উন্মোচন হয়ে যায় আমাদের সামনে। বুঝতে পেরেছো? সেহেতু বলছে জ্ঞান আরোহণের কখনো শেষ হয় না। আমরা যখনই এই আনট্রাভেলড ওয়ার্ল্ডের দিকে যখন অগ্রসর যখন হই, তখনই হুজ মার্জিন ফেডস, মানে সে তার সীমানা আরো বিস্তৃত হয়ে যায়। আমরা আদতে ভাবি ওর সীমানা হয়তো সীমিত, সেই জন্যই সে আনট্রাভেলড ওয়ার্ল্ডের প্রতি আমরা ধাবিত হই। কিন্তু যখন আমরা অগ্রসর যখন হই, তখন আমরা বুঝতে পারি যে আনট্রাভেলড ওয়ার্ল্ডের কোনো সীমানা পরিসীমা নেই, সে অসীম। সেহেতু আমাদের জ্ঞান আরোহণের কোনো শেষ নেই। যত আমরা অগ্রসর হব, তত আমাদের জ্ঞান আরোহণ করতে হবে। বুঝতে পেরেছো? এটার দ্বারা, এই লাইনের দ্বারা এটাই বোঝাতে চাইলো। তাহলে yet all experience is an arch where through glimpse that untraveled world whose margin fades forever and forever when I move. তাহলে আমাদের অভিজ্ঞতাগুলো হয় একটা দরজা, যেটার মাধ্যমে আমরা দেখি আমাদের আনট্রাভেলড ওয়ার্ল্ডকে। যে আনট্রাভেলড ওয়ার্ল্ডের প্রতি আমরা যখন ধাবিত যখন হই, যে অজানা অদেখা পৃথিবীর দিকে আমরা যখন ধাবিত যখন হই, তখন তার মার্জিনটা, তার সীমানাটা যেন আরো বিস্তৃত হতে থাকে, আরো উন্মোচিত হতে থাকে, আরো সীমাহীন হতে থাকে। বুঝতে পেরেছো? আর আমাদের এই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আমাদের কাছে একটা দরজা, মানে অজানা পৃথিবীকে দেখার। আমাদের জ্ঞান অভিজ্ঞতা যে আমরা সঞ্চয় করছি জীবনে, এই জ্ঞান অভিজ্ঞতা এইগুলোই আমাদেরকে নতুন একটা পৃথিবী দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। সেই জন্য এটা একটা দরজার কাজ করে আমাদের। বুঝতে পেরেছো? এই জ্ঞানের দরজা দিয়েই আমরা আনট্রাভেলড ওয়ার্ল্ডকে দেখার আগ্রহ প্রকাশ করি। তারপরে লাইনটা দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ। নিস্তেজ ভাবে জীবনে থাকা, কোনো কাজকর্ম না করে নিস্তেজ ভাবে থাকা, এটা খুবই বিরক্তকর। বুঝতে পেরেছো? একেবারে নিস্তেজ হয়ে থাকা, গৃহে নিস্তেজ হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করা, সেটা খুবই বিরক্তকর, সেটা একদমই লাভজনক নয়, খুবই ডাল, খুবই বিরক্তকর। টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। হাউ ডাল ইট ইজ টু মেক অ্যান এন্ড, যেটা অন্তিম পর্যায়ে নিয়ে যায়। বুঝতে পেরেছো? যেটা আমাদেরকে অন্তিম পর্যায়ে নিয়ে যায়। তাই নিস্তেজ ভাবে জীবনে থাকা খুবই বিরক্তকর। আর কি দেখো, টু মেক অ্যান এন্ড, যেটা আমাদের অন্তিম পর্যায়ে নিয়ে যায়। টু রাস্ট আনবার্নিশড,
যেটা আমাদের জীবনে মানে এখানে দেখবে আমাদের জীবনটাকে একটা ব্যবহার করে একটা তরোয়ালের সাথে কম্পেয়ার করা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে টু রাস্ট, সেখানে জং ধরে। আনবার্নিশড বলতে আনপলিশড, যেটা আমরা ঘষি না, বুঝতে পেরেছো? আনপলিশড হয়ে থাকে সেখানে কিন্তু জং পড়বে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের জীবনটাকে একটা তরবারির সাথে, একটা অস্ত্রের সাথে তুলনা করা হলো। সেহেতু বলল আমরা নিজের জীবনটাকে ব্যবহার না যদি করি তাহলে আমাদের জীবনেও জং পড়বে। নট টু সাইন ইন ইউজ, আমরা যদি নিজেকে যদি ব্যবহার না যদি করি তাহলে আমরা কখনো সাইন করতে পারবো না, আমরা জীবনে কখনো উজ্জ্বল হতে পারবো না। আমাদের জ্ঞানে স্থান দিতে হবে, আমাদের নলেজে স্থান দিতে হবে, তবেই আমরা জীবনে উজ্জ্বল হতে পারবো। যেরকম একটা তরবারিকে যদি আমরা ব্যবহার না করি সে কখনোই আর চকচকে করবে না, সেটাতে মরচে পড়ে যাবে। সেই রকমই আমাদের জীবনটা, আমরা যদি নিস্তেজ হয়ে ঘরে বসে যদি থাকি তাহলে আমরা আস্তে আস্তে অকেজো হয়ে পড়বো, আমাদের জীবনে যেন জং পড়ে যাবে, বুঝতে পেরেছো? আমরা কখনো আর ব্যবহারে আসবো না। সেহেতু আমাদেরকে প্রতিনিয়ত আমাদের নলেজকে, আমাদের এক্সপিরিয়েন্সকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, তবেই আমরা জীবনে সাইন হব, বুঝতে পেরেছো? আমরা জীবনে উজ্জ্বল হব। অ্যাজ দো টু ব্রিথ হোয়ার লাইফ, এটা অ্যাজ দো, THO বলতে দো, যদিও টু ব্রিথ ওয়ার লাইফ, যদিও নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা কি শুধুমাত্র জীবন? আমাদের লেখক কবি এখানে বলতে চাইছে যে শুধু কি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করাই কি জীবন? আদতে তা তো নয়। জীবন মানে তো শুধু নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা তো নয়, জীবন মানে তার থেকে আরো বেশি কিছু, বুঝতে পেরেছো? যেরকম ইউলিসিসের জীবনটা, ইউলিসিসের ইচ্ছাটা, অজানাকে জানার ইচ্ছা, বুঝতে পেরেছো? নতুন নতুন জ্ঞান আরোহণের ইচ্ছা, অদম্য ইচ্ছা, এটাই হচ্ছে জীবন। সেটি ইউলিসিস বলল অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, শুধুই কি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করাই কি জীবন? লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল, লাইফ পাইলড অন লাইফ, এখানে বলছে একটা স্প্যান অফ লাইফ, পাইলড বলতে স্তূপীকৃত হওয়া, মানে জমা হওয়া। তাহলে একটা স্প্যান অফ লাইফ যদি আর একটা স্প্যান অফ লাইফের সাথে যদি যোগ যদি হয়, জমা যদি হয়, বুঝতে পেরেছো? একটা স্প্যান অফ লাইফ, একটা মানুষ ধরো 60 বছরের জীবনকাল বা 70 বছরের জীবনকাল, এরকম যদি দুটো জীবনকালে জমা যদি হয়, 70 140 যদি হয়, 60 120 যদি হয়, সেরকম বলছে লাইফ পাইন অন লাইফ, একটা জীবনকাল যদি আর একটা জীবনকালের সঙ্গে যোগ যদি হয়, ওয়ার টু লিটল, সেটা হবে খুব কমের, সেটা খুব একটা বেশি হবে না। এই নতুন জিনিসকে উন্মোচন করার, নতুন জিনিসকে আবিষ্কার করার, ইউলিসিস বলছে আমার একটা জীবনকাল যদি আর একটা জীবনকালের সঙ্গে যোগ হয়ে যদি যায় তাহলে সেটাও খুব কম হবে পৃথিবীর সমস্ত নতুন জিনিসকে আবিষ্কার করার জন্য, বুঝতে পেরেছো? অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমিলস, যদিও তার মধ্যে একটাই জীবন, একটা স্প্যান অফ লাইফই আমার কাছে বেঁচে আছে, আর সেটা খুবই অল্প পরিমাণে বেঁচে আছে, বুঝতে পেরেছো? কারণ আমি বৃদ্ধ, আমার কাছে একটা জীবনকালই আছে, আর সেটা খুবই অল্প পরিমাণে এখন বেঁচে আছে, কারণ আমি প্রায় মরতে বসেছি, আমি একদমই বৃদ্ধ, আর হয়তো আমি খুব কম বছর আর বাঁচবো, বুঝতে পেরেছো? তাহলে লেখক এখানে কবি বলছে কি, দেখো, লাইফ পাইন অন লাইফ, একটা জীবনকাল যদি আর একটা জীবনকালের সঙ্গে যোগ যদি হয়, ওয়ার অল টু লিটল, সেটাও হবে খুব কমের, খুবই কম সময়। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমিনস, যদিও তার মধ্যে আমার একটাই জীবন আছে যেটা খুবই অল্প পরিমাণে বেঁচে আছে এখন, বুঝতে পেরেছো? একটা জীবনকালের সাথে আর একটা জীবনকাল তো আমার যোগ তো হয়নি, আমার কাছে শুধু একটা জীবনকালই আছে, আর সেই জীবনকালের খুবই অল্প সময় বেঁচে আছে, কারণ আমি এখন বৃদ্ধ। বাট এভরি আওয়ার ইজ সেভড,
কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা আমি নিরাপদে রেখেছি, আমি সংগ্রহ করে রেখেছি, আমি জমিয়ে রেখেছি নতুন কিছু আবিষ্কার করার জন্য, যেটা আমি একদমই ফোরাতে চাই না, একদমই বৃথা নষ্ট করতে চাই না। বুঝতে পেরেছো? এভরি আওয়ার ইজ সেভ, আমি প্রত্যেকটা ঘন্টা, আমি প্রত্যেকটা মুহূর্ত আমি যত্ন করে সংরক্ষিত করে রেখেছি। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, মৃত্যু থেকে। বুঝতে পেরেছো? ইটারনাল সাইলেন্স বলতে ডেথ, ডেথ থেকে, মৃত্যু থেকে আমি প্রত্যেকটা মুহূর্ত নিজেকে সংরক্ষিত রেখেছি, নিরাপদে রেখেছি। কেন নিরাপদে রেখেছি? কারণ আমাকে নতুন কিছু পৃথিবীর আনট্রাভেলড ওয়ার্ল্ডকে আমাকে রিভিল করতে হবে। বুঝতে পেরেছো? অজানাকে আমাকে জানতে হবে। সেই জন্যই আমি প্রত্যেকটা মুহূর্ত, মরার আগে প্রত্যেকটা মুহূর্ত আমি নিজের সযত্নে যত্ন করে রেখে দিয়েছি। আমার প্রত্যেকটা ঘন্টাকে, প্রত্যেকটা মুহূর্তকে মৃত্যুর আগে আমি যত্ন করে রেখে দিয়েছি নতুন কিছুকে আবিষ্কার করার জন্য। সামথিং মোর, আরো কিছু, নতুন কিছুকে আবিষ্কার করার জন্য। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন কিছুকে নিয়ে আমাদের সামনে নিয়ে আসার জন্য। বুঝতে পেরেছো? নতুন কিছুকে আবিষ্কার করার জন্য আমি আমার মৃত্যু থেকে প্রত্যেকটা মুহূর্তকে আমি নিজেকে সযত্নে রক্ষা করে রেখেছি নতুন কিছুকে আবিষ্কার করার জন্য। অ্যান্ড ভাইল ইট ওয়ার, যেটা খুবই কম সময়ে। বুঝতে পেরেছো? ভাইল বলতে এখানে খুবই কম। বুঝতে পেরেছো? নমিনাল, এটা খুবই কম, কম সময়ে। ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। এখানে দেখো 3 sons, 3 sons বলতে এখানে হচ্ছে তোমার সামার। সান বলতে এখানে সামার, যেরকম বছরে একবার সামার আসে, একবার গ্রীষ্ম ঋতু আসে, সেহেতু এখানে 3 সামার বলতে বোঝানো হলো 3 years। বুঝতে পেরেছো? এখানে সান বলতে বোঝানো হলো যে সামার সিজনকে, সামারকে। সেহেতু বছরে একবার করে সামার আসে, সেহেতু এখানে 3 sons বললো, যেহেতু এখানে বোঝাতে চাইছে 3 summers। 3 summers মানে 3 years। বুঝতে পেরেছো? যেটা খুবই কম সময়ে, হয়তো আমি আর 3 বছর বাঁচবো। টু স্টোর, আরো জ্ঞান আরোহণের জন্য, জ্ঞান আরোহণ করার জন্য। টু কালেক্ট মাইসেলফ, আরো আমি আমার জ্ঞান আরোহণের করার জন্য, সংগ্রহ করার জন্য আমি হয়তো আর 3 বছর বাঁচবো। অ্যান্ড দিস গ্রে স্পিরিট আর্নিং ইন ডিজায়ার, কিন্তু আমার এই গ্রে স্পিরিট, বৃদ্ধ বয়সেও আমার যে উদ্যম, আকাঙ্ক্ষা, বুঝতে পেরেছো, নতুন কিছুকে আবিষ্কার করার, সেটাতে আমি ব্যাকুল। আমি আমার বৃদ্ধ বয়সেও নতুন কিছুকে আবিষ্কার করব, সেই ইচ্ছাতে আমি ব্যাকুল। ইয়ার্নিং মানে ব্যাকুল। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, টু ফলো নলেজ, নলেজের প্রতি ধাবিত হওয়ার জন্য। বুঝতে পেরেছো? আমি খুবই ব্যাকুল। যেই নলেজটা কি, লাইক এ সিঙ্কিং স্টার, যেটা নিমজ্জমান একটা তারা। বুঝতে পেরেছো? নিমজ্জমান একটা তারা। এখানে দেখো, নলেজকে নিমজ্জমান তারা, সিঙ্কিং স্টার কেন বলা হলো? কারণ ধরো, যদি কোনো তারাকে আমরা ফলো যদি করি, তাহলে সেই তারাটা, সেই স্টারটা কখনো নিমজ্জিত হবে না। সেটাকে আমরা প্রতিনিয়ত নিমজ্জমান দেখতে পাবো। বুঝতে পেরেছো? নিমজ্জিত আর দেখতে পাবো না। বুঝতে পেরেছো? কারণ পৃথিবীটা গোল। আমরা যদি ধরো পশ্চিম দিকে, যদি ধরো আমরা যদি দ্রুত যদি কোনো জাহাজ নিয়ে যদি আমরা অগ্রসর যদি হই, তাহলে আমরা তারাকে আকাশে যে জায়গায় দেখতে পাবো, প্রতিনিয়ত সেই জায়গাতেই দেখতে পাবো। কারণ পৃথিবীটা তো গোল, পৃথিবীটা তো ফ্ল্যাট তো নয়, পৃথিবীটা তো সমতল তো নয়, পৃথিবীটা তো গোল।
বুঝতে পেরেছো? আমরা যদি পশ্চিম দিকে কোনো পশ্চিম আকাশে যদি কোনো তারাকে ফলো করে যদি আমরা পশ্চিম দিকে যদি দ্রুত বেগে অগ্রসর যদি হই কোনো জাহাজ নিয়ে, তাহলে পশ্চিম আকাশে সেই তারাটাকে আমরা প্রতিনিয়ত সেই জায়গাতেই দেখতে পাবো, কখনো নিমজ্জিত দেখতে পাবো না। সেহেতু বললো নলেজটাও সেই রকম, নলেজের আরোহণ কখনো শেষ হয় না। বুঝতে পেরেছো? সেহেতু নলেজটা ওই রকম, যদি আমরা নলেজকে ফলো যদি করি, তার পেছনে ধাবিত যদি হই, তাহলে সেটাকে আমরা কোনোদিন আরোহণ করে শেষ করতে পারবো না। ঠিক সিঙ্কিং স্টারের মতো, সিঙ্কিং স্টারকে যদি আমরা ফলো যদি করি, তাহলে সে প্রতিনিয়ত সিঙ্কিং স্টার হয়েই থাকবে। বুঝতে পেরেছো? সে নিমজ্জিত মান তারা হয়েই থাকবে, সে কখনো নিমজ্জিত আমরা দেখতে পাবো না, কখনোই দেখবো না সে ডুবে গেল। বুঝতে পেরেছো? সে দিগন্তের নিচে ডুবে গেল, ডুবতে আমরা তাকে কখনোই দেখবো না, যদি আমরা সেই তারাকে ফলো যদি করি, ওর পেছন পেছন ধাবিত যদি হই। বুঝতে পেরেছো? কারণ পৃথিবীটা গোল। আমরা যদি পশ্চিম দিকে যদি আমরা দ্রুত বেগে যদি অগ্রসর যদি হই, তাহলে আমরা কখনোই দেখতে পাবো না। ইন্ডিয়া আর ইংল্যান্ডের সময়ের পার্থক্য হচ্ছে তোমার 5.5 ঘন্টা। এই 5.5 ঘন্টায় যদি আমরা দ্রুত বেগে অগ্রসর যদি হই ইংল্যান্ডের প্রতি, 5.5 ঘন্টার মধ্যে যদি আমরা পৌঁছে যদি যাই, তাহলে আমরা ভারতবর্ষে গিয়ে দেখবো একটা তারা যেখানে আছে, বা সূর্যই তুমি যেখানেই আছে, ওখানেও গিয়ে দেখবো সূর্যটা ওখানেই আছে, কোনো চেঞ্জ দেখতে পাবো না। আকাশে যেই জায়গাতে দেখবো সূর্যটা সেখানে আছে, ওখানে গিয়ে দেখবো সেখানেই আছে সূর্যটা। যদি আমরা 5 ঘন্টার মধ্যে যদি আমরা পৌঁছে যদি যাই লন্ডনে, বুঝতে পেরেছো? দেখবো ভারতবর্ষে যেখান থেকে দেখে গেলাম সেখানেই, ওখানে গিয়ে দেখবো সে একই জায়গাতে আছে সূর্যটা। তাহলে বিয়ন্ড দি অ্যাটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, তাহলে এই যে হিউম্যান থট, মানুষের যে জ্ঞান, মানুষের যে চিন্তা, যে শিক্ষা, বুঝতে পেরেছো? তাহলে মানুষের যে শিক্ষা জ্ঞান আরোহণ, তার যে অন্তিম সীমানা, সেই সীমানার আমি অতিক্রম করে যেতে চাই। ইউলিসিস বলছে মানুষ যে জ্ঞান আরোহণ করেছে এতদিন পর্যন্ত, মানুষ যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই সীমানা আমি অতিক্রম করে আরো কিছু জ্ঞান আরোহণ করতে চাই, সেই সীমানা আমি অতিক্রম করতে চাই। মানুষ যে জ্ঞান আরোহণ করেছে এতদিন, তার যে অন্তিম সীমানা, জ্ঞান আরোহণের যে অন্তিম সীমানা, সেটারও আমি বাইরে অতিক্রম করতে চাই, দিয়ে আরো কিছু জ্ঞান আরোহণ করতে চাই। ইউলিসিস তার নিজের ছেলে সম্বন্ধে বলছে, দেখো, দিস ইজ মাই সন মাইন ওন টেলিমাকাস, এই হচ্ছে আমার ছেলে, আমার পুত্র, আমার নিজের টেলিমাকাস। তার নাম, আমার ছেলেটার নাম কি? টেলিমাকাস। টু হুম আই লিভ দি সেপ্টার অ্যান্ড দি আইল। সেপ্টার বলতে রাজদণ্ড, মানে রাজত্ব। ইউলিসিস বলছে আমি আমার ছেলেকে আমি আমার এই রাজত্ব দিয়ে যেতে চাই। অ্যান্ড দি আইল বলতে এই দ্বীপটা, এই ইথাকাটা একটা দ্বীপ, বুঝতে পেরেছো? এই দ্বীপটাও দিয়ে যেতে চাই, কারণ এই দ্বীপেরই রাজা হচ্ছে ইউলিসিস, তার সাম্রাজ্যটা দিয়ে যেতে চাইছে তার ছেলেকে। ওয়েল লাভড অফ মি, সে হচ্ছে আমার খুবই ভালোবাসার পাত্র, তাকে আমি খুবই ভালোবাসি। ইউলিসিস বলছে আমি আমার নিজের ছেলেকে খুবই ভালোবাসি, সে খুবই ভালোবাসার পাত্র। ডিজার্নিং টু ফুলফিল হিজ লেবার বলতে এখানে কিংলি ডিউটিজ, রাজার যে কর্তব্য, সেই কর্তব্যের কথা বলছে। আর ডিজার্নিং বলতে এখানে হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট, সে খুবই বিচক্ষণ, আমার ছেলে খুবই বিচক্ষণ। টু ফুলফিল, পূর্ণ করতে, দিস লেবার, তার যে কর্তব্য, রাজার যে কর্তব্য, সেই কর্তব্যগুলো পূরণ করতে আমার ছেলে খুবই বিচক্ষণ। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড দি রাগেড পিপল বলতে আনসিভিলাইজড পিপল, কারণ আমরা দেখলাম যে ইথাকার মানুষগুলো হচ্ছে তোমার আনসিভিলাইজড, আনএডুকেটেড, বুঝতে পেরেছো? বাই স্লো প্রুডেন্স বলতে এখানে মানে কৌশলপূর্ণ ভাবে, বুঝতে পেরেছো? কৌশলতা অবলম্বন করে। তাহলে বাই স্লো প্রুডেন্স মানে আস্তে আস্তে কৌশলতা পূর্ণ অবলম্বন করে। টু মেক মাইল্ড, তাদেরকে মাইল্ড করে, তাদেরকে নম্র বানায়।
এ রাগড পিপল, এই আনসিভিলাইজড পিপলদেরকে, এই আনএডুকেটেড পিপলদেরকে, এই যে অশিক্ষিত ইথাকার মানুষদেরকে শান্ত বানায়। বুঝতে পেরেছ? খুবই বিচক্ষণতা অবলম্বন করে, খুবই কৌশলপূর্ণতা অবলম্বন করে। কারণ আমার ছেলে খুবই দক্ষ, খুবই বিচক্ষণ। তার কিংলি রাজার যে কর্তব্য, কিংলি ডিউটিস মেনটেন করতে, পালন করতে সে খুবই বিচক্ষণ। সেই বিচক্ষণতা অবলম্বন করে বাই স্লো প্রুডেন্স, মানে আস্তে আস্তে বিচক্ষণতা অবলম্বন করে, কৌশলপূর্ণতা অবলম্বন করে সে মেক মাইল্ড, সে নম্র বানায়। এ র্যাগেড পিপল, এই আনএডুকেটেড মানুষদেরকে, ইথাকার মানুষদেরকে। অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ, সফট ডিগ্রিজ বলতে মানে হচ্ছে তোমার আস্তে আস্তে হালকা শাসনের মাধ্যমে, এখানে ডিগ্রি বলতে শাসন, বুঝতে পেরেছো? তাহলে হালকা শাসনের মাধ্যমে সাবডিউ দেম, তাদেরকে দমন করে। সাবডিউ বলতে দমন করা, তাদেরকে দমন করে। টু দি ইউজফুল অ্যান্ড দি গুড, তাদেরকে কাজের উপযোগী এমনকি ভালো তৈরি করার জন্য। কারণ এরা হচ্ছে তোমার আনএডুকেটেড, আনসিভিলাইজড, তাদেরকে ভালো, তাদেরকে গুড এমনকি ইউজফুল তৈরি করার জন্য এইসব মানুষদেরকে সে হালকা শাসনও করে। বুঝতে পেরেছো? থ্রো সফট ডিগ্রিজ, হালকা শাসনের মাধ্যমে। সাবডিউ দেম, তাদেরকে দমন করে। টু দি ইউজফুল অ্যান্ড দি গুড, ভালো এমনকি ব্যবহারযোগ্য করে তোলার জন্য। মোস্ট ব্লেমলেস ইজ হি, আমার ছেলে টেলিমাকাস হচ্ছে একদমই নির্দোষ, সে হচ্ছে ব্লেমলেস। সেন্টার্ড ইন দি স্পেয়ার অফ কমন ডিউটিজ, এখানে স্পেয়ার বলতে আর্থ, বুঝতে পেরেছো? এই পৃথিবী, স্পেয়ার অফ কমন ডিউটিজ। আমাদের কমন ডিউটিজ বলতে একটা মানুষের কমন ডিউটিজ থাকে, সে স্ত্রী পুত্রের যত্ন নেওয়া, দেখভাল করা, মা বাবার দেখভাল করা, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে কমন ডিউটিজ একটা মানুষের। তাহলে সে তার মন সর্বদা কেন্দ্রীভূত থাকে এইসব কমন ডিউটিসগুলো প্রতিপালনের জন্য, পালন করার জন্য। স্পেয়ার অফ কমন ডিউটিস, এই পার্থিব জগতের যেসব আমাদের কর্ম আছে, জাগতিক কর্ম আছে, আমি বললাম কমন ডিউটিস কি কি, সেই কমন ডিউটিসগুলো পালনের জন্য তার মন সর্বদা কেন্দ্রীভূত থাকে, সেন্টার থাকে, ওই চিন্তায়, ওই কর্মে সর্বদা সেন্টার থাকে, কেন্দ্রীভূত থাকে। ডিসেন্ড নট টু ফেল ইন অফিস অফ টেন্ডারনেস, এখানে অফিস বলতে ওয়ার্ক মানে কাজে, টেন্ডারনেস নম্রতার কাজে। বুঝতে পেরেছো? ঘরে যে নম্রতা দেখানো, যে স্নেহতা দেখানো ঘরের মানুষের প্রতি, সেই কাজে সে সর্বদা, সে কোনো সময় সে ব্যর্থ হয় না। ডিসেন্ড নট টু ফেল, কখনো সে ব্যর্থ হয় না ঘরের মানুষের প্রতি সে নম্রতা প্রদর্শন করতে, মায়ের যত্ন নিতে, স্ত্রী পুত্রের যত্ন নিতে। বুঝতে পেরেছো? সে এইসব কাজে কখনো সে ব্যর্থ হয় না, সে সর্বদা এই কাজে প্রতিপালন করে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন অফ মাই হাউস হোল্ড গডস, আর কি করে? মিট অ্যাডোরেশন, সে আমার যে গৃহ দেবতা, হাউস হোল্ড গডস বলতে কারো অনেক বাড়িতে কিছু পার্টিকুলার হাউস হোল্ড গডস থাকে, যেসব মানুষরা যেই দেবতার তারা ভক্ত। বুঝতে পেরেছো? যেরকম রাবণের হাউস হোল্ড গডস ছিল শিব, বুঝতে পেরেছো? রাবণ ছিল শিবের পূজারী, হাউস হোল্ড গড ছিল শিব রাবণের। সেরকম এদেরও কিছু কিছু রাজার মানে আর কি পার্টিকুলার দেবতা থাকে পুজো করার জন্য। সেই সব দেবতা, তাদেরকে কুল দেবতা বলা হয়, তাদেরকে আমরা এক অর্থে বলি কুল দেবতা। তাহলে সেই দেবতার পূজা অর্চনা করতেও সে যেন পিছুপা হয় না, সর্বদা সে যেন সেই দেবতার পূজা অর্চনা করে, সে ভক্তি প্রদর্শন করে কুল দেবতার প্রতি, সেই কাজে কখনো সে ব্যর্থ হয় না। When I am gone, he works his work, I mine.
যখন ইউলিসিস বলছে, যখন আমি চলে যখন গেলাম আমার এই সাম্রাজ্য ছেড়ে, আমার নিজের ছেলেকে দায়িত্ব দিয়ে যে আমার সাম্রাজ্য দেখভালের জন্য, তখন আমার ছেলে তার কিংলি ডিউটিসগুলো, রাজার কর্তব্যগুলো পালন করতে থাকলো, আর আমি আমার কর্তব্য, আমার কাজগুলো করতে থাকলাম। আমার কাজ কি? আমার কাজ হলো নতুন জ্ঞান আরোহণ, নতুন দেশ আবিষ্কার এই সমুদ্র অভিযানের মাধ্যমে। বুঝতে পেরেছো? এইসব কাজ নিয়ে আমি ব্যস্ত থাকলাম, আর আমার ছেলে তার কিংলি ডিউটিস, যে রাজার কর্তব্য, সেই রাজার কর্তব্য পালন করতে থাকলো। আমি যখন তাকে আমার সাম্রাজ্যটা ছেড়ে চলে গেলাম। দেয়ার লাইস দি পোর্ট, দি ভ্যাসেল পাপস হারসেল। এই দেখো, এই হচ্ছে বন্দর। এই বন্দরে, এখানে ভ্যাসেল হচ্ছে তোমার শিপ, বুঝতে পেরেছো, জলজাহাজ। আর পাপস হচ্ছে মানে হাওয়ার মাধ্যমে কোনো কিছুকে প্রবাহিত করানো, বুঝতে পেরেছো, হাওয়ার মাধ্যমে, হাওয়ার দ্বারা কোনো কিছুকে প্রবাহিত করানো। হার সেল, এই হচ্ছে সেল, হচ্ছে তোমার পাল, বুঝতে পেরেছো। তাহলে এটা ছিল পালতোলা নৌকা, এই জাহাজটা ছিল পালতোলা নৌকা। এই পালতোলা নৌকাতে হাওয়া ধরার ফলে জাহাজটা অগ্রসর হয়ে এলো, অগ্রসর হলো এই বন্দর থেকে। ইউলিসিস বলছে, এই দেখো এই বন্দর, এই বন্দর থেকে আমাদের এই জাহাজ অগ্রসর হলো হাওয়ার মাধ্যমে, বুঝতে পেরেছো। আর এখানে দেখো হার সেল, এখানে হার বলতে ইউলিসিস তার ভেসেলটাকে, তার জলজাহাজটাকে ফেমিনাইন হিসাবে, জেন্ডার হিসাবে ইন্ডিকেট করলো, সাজেস্ট করলো, বুঝতে পেরেছো। তার জলজাহাজটা হচ্ছে তোমার ফেমিনাইন, তার ভেসেলটা হচ্ছে তোমার ফেমিনিটিকে ইন্ডিকেট করলো। দেয়ার গ্লুম দি ডার্ক ব্রড সিজ। এই দেখো, এই যে জাহাজ অগ্রসর হলো হাওয়ার মাধ্যমে পাল তুলে তার জাহাজ যে অগ্রসর হলো বন্দর থেকে, আর সেই মুহূর্তে দেখো এই যে সমুদ্রটা হলো কালো অন্ধকার, এই বিস্তৃত সমুদ্রটা। যেই মুহূর্তে তার জাহাজটা অগ্রসর হলো, বুঝতে পেরেছো, সেই মুহূর্তে এই সমুদ্রটা ছিল, এই বিস্তৃত সমুদ্রটা ছিল, ব্রড সিটা ছিল গ্লুম অ্যান্ড ডার্ক, বুঝতে পেরেছো, কালো অন্ধকার। মাই মেরিনার্স, আমার নাবিক বৃন্দ। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, তারা অনেক হচ্ছে তোমার পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে, আমার মেরিনার্সরা, বুঝতে পেরেছো। এখানে সোলস বলতে গ্রেট স্পিরিট, তাদের উদ্যম, তাদের প্রচেষ্টা, বুঝতে পেরেছো, তাদের কর্মদক্ষতা, অনেক কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে, অনেক কিছু অর্জন করেছে। অ্যান্ড রট বলতে অ্যাচিভড, অনেক কিছু অর্জন করেছে, বুঝতে পেরেছো। আমার মেরিনার্সরা, আমার নাবিকরা অনেক পরিশ্রম করেছে এবং জীবনে অনেক কিছু অর্জন করেছে পরিশ্রমের মাধ্যমে। অ্যান্ড থট উইথ মি, এবং আমার সাথেই চিন্তা করেছে। আমি যেরকম উচ্চ বাসনা রাখি, নতুন কিছুকে আবিষ্কার করার নিজের মধ্যে ইচ্ছা শক্তি রাখি, এসব চিন্তা ভাবনা রাখি, সেরকম চিন্তা ভাবনা তারা আমার সাথেই করেছে, বুঝতে পেরেছো। তারা একই চিন্তা ভাবনা আমার সাথে করেছে, অদম্য চিন্তা ভাবনা আমার সাথে করেছে। দ্যাট ইভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক। ফ্রলিক বলতে চেয়ারফুল, তারা কি করেছে, সবকিছুকে আনন্দে গ্রহণ করেছে, স্বাগত জানিয়েছে। তারা আমার সাথেই চিন্তা করেছে, বুঝতে পেরেছো। আমার এই নাবিকরা, তারা হচ্ছে তোমার গ্রেট সোলস, বুঝতে পেরেছো, গ্রেট স্পিরিট। তাদের কর্মদক্ষতা হচ্ছে তোমার অসীম। এই অসীম কর্মদক্ষতার মাধ্যমে তারা অনেক কিছু অর্জন করেছে, হ্যাভ টয়েলড, অর্জন করেছে। অ্যান্ড রোট, বুঝতে পেরেছো, অ্যাচিভ, অর্জন করেছে। টয়েল্ড বলতে অনেক কর্ম সম্পাদন করেছে, অনেক কাজ করেছে। টয়েল্ড বলতে কর্ম সম্পাদন করা, অনেক কাজ করেছে। অ্যান্ড রট, এমনকি অনেক কিছু অর্জন করেছে। অ্যান্ড থট উইথ মি, আমার সাথেই চিন্তা করেছে নতুন কিছু আবিষ্কারকে কিভাবে করা যায়, বুঝতে পেরেছো, আমার মতনই অদম্য চিন্তা ভাবনা করেছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, এবং আর সবকিছুকে পরমানন্দে স্বাগত জানিয়েছে।
কি স্বাগত জানিয়েছে দেখো, দি থান্ডার অ্যান্ড দি সানশাইন। বুঝতে পেরেছো? থান্ডার সমুদ্র যে আকাশের যে খারাপ অবস্থা, ঝড় ঝঞ্ঝা, সেই সব জিনিসকেও সে স্বাগত জানিয়েছে পরমানন্দে। আর কি সানশাইন, সূর্য যে কিরণ, সূর্য আলোক, তাকেও স্বাগত জানিয়েছে পরমানন্দে। এখানে থান্ডার বলতে মানে আর কি খারাপ মুহূর্ত, ব্যাড ডেজ, ব্যাড এক্সপিরিয়েন্স, এইসবকেও স্বাগত জানিয়েছে পরমানন্দে। এমনকি সানশাইন বলতে গুড ডেজ, ভালো দিন, ভালো মুহূর্ত, ভালো মুহূর্তগুলোকে স্বাগত জানিয়েছে পরমানন্দে। বুঝতে পেরেছো? আমার সঙ্গীরা তারা পরমানন্দে খারাপ দিনগুলোকেও স্বাগত জানিয়েছে, এমনকি ভালো মুহূর্ত, ভালো দিনগুলোকেও স্বাগত জানিয়েছে। দুটোকেই সমানভাবে স্বাগত জানিয়েছে হাসি মুখে পরমানন্দে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, অ্যান্ড অপোজড আর কি করেছে, মুখোমুখি হয়েছে, সম্মুখীন হয়েছে, ফ্রি হার্টস উন্মুক্ত হৃদয়ে, ফ্রি ফরহেডস উন্মুক্ত চিন্তায়, কোনো চিন্তাহীন ভাবে। বুঝতে পেরেছো? তারা কি করেছে, তারা মুখোমুখি হয়েছে সবকিছু চিন্তা, ভালো দিনগুলো, ভালো মুহূর্তগুলো মুখোমুখি হয়েছে স্বাধীনভাবে, মুক্ত চিন্তায়। বুঝতে পেরেছো? আর খারাপ মুহূর্তগুলো, খারাপ দিনগুলো, বুঝতে পেরেছো, আনন্দে, মুক্ত চিন্তায়, মুক্ত হৃদয়ে তারা সম্মুখীন হয়েছে সেই সব মুহূর্তগুলোতেও। তাহলে খারাপ মুহূর্তগুলোতেও সম্মুখীন হয়েছে হাসি মুখে, আর খারাপ ভালো দিনগুলো হাসি মুখে সম্মুখীন হয়েছে। ফ্রি হার্টস উন্মুক্ত হৃদয়ে, ফ্রি ফোরহেডস উন্মুক্ত চিন্তায়, চিন্তাহীন ভাবে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং তোমরা এবং আমি। বুঝতে পেরেছো? তোমরা বলতে, ইউ বলতে এখানে নাবিক বৃন্দর কথা বলা হলো, মেরিনার্স। তোমরা এবং আমি সকলেই হচ্ছে এখন বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল। এই ওল্ড এজ, আমাদের তো এখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সেও এখনো অনেক সম্মানের কাজ বাকি আছে। বুঝতে পেরেছো? আমাদের বয়স বৃদ্ধ হয়ে গেলেও, আমরা বয়স্ক হয়ে গেলেও আমাদের এখনো অনেক সম্মানের কাজ করার বাকি আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু হয়ে গেলেই তো সবকিছু শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? মৃত্যু হয়ে গেলে তো আর কিছু করা যায় না। মৃত্যু আমাদের সমস্ত কিছুকে শেষ করে দেয়, ইচ্ছা, কর্ম সব কিছুকে শেষ করে দেয়। মৃত্যুর পর আর কোনো কিছু করা সম্ভব নয়। কোনো কিছুকে মানে আর কি পূর্ণাঙ্গ রূপ দেওয়া, মনের ইচ্ছাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া আর সম্ভব নয়। মৃত্যু হলেই সবকিছু শেষ হয়ে যায়। বাট সামথিং ইজ অ্যান্ড দি এন্ড। বুঝতে পেরেছো? কিন্তু এই যে শেষ হওয়ার আগে, বুঝতে পেরেছো, আমরা কিছু করতে চাই মৃত্যুর আগে। এখানে এন্ড বলতে মৃত্যু, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে। এয়ার বলতে বিফোর। বুঝতে পেরেছো? সামথিং, বাট সামথিং ইয়ার অ্যান্ড দি এন্ড। এখানে ইয়ার বলতে বিফোর, তাহলে সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে, মানে মৃত্যুর আগে আমরা আরো কিছু করে যেতে চাই, আরো কিছু আবিষ্কার করে যেতে চাই, জ্ঞান আরোহণ করে যেতে চাই। সাম ওয়ার্ক অফ নোভেল নোট, এখানে নোট বলতে ওয়ার্ক, কর্ম। বুঝতে পেরেছো? আমরা কিছু মহান কাজ করে যেতে চাই। এই মহান কাজ কি? সমুদ্র অভিযানের মাধ্যমে নতুন দেশ আবিষ্কার, নতুন জ্ঞান আরোহণ। মে ইট বি ডান, যেটা আমাদের সম্পূর্ণ করতে হবে মৃত্যুর আগে। অবশ্যই সম্পূর্ণ করতে হবে মৃত্যুর আগে। কিছু মহান কাজ করে যেতে হবে, মহান কিছু আবিষ্কার করে যেতে হবে। নট আনবিকামিং মেন, এখানে আনবিকামিং বলতে আনওয়ার্দি, অযোগ্য, অযোগ্য মানুষ হিসাবে নয়, অবশ্যই যোগ্য মানুষ হিসাবে। দ্যাট স্টপ উইথ গডস, বুঝতে পেরেছো? যোগ্য মানুষ হিসাবে যারা কিনা ভগবানের সাথেই যুদ্ধ করে, ভগবানের সাথে যুদ্ধ করার মানসিকতা রাখে। ভগবানের সাথে যুদ্ধ মানে নিজের ভাগ্যের সাথে যুদ্ধ। বুঝতে পেরেছো? নিজের ভাগ্যের সাথে যুদ্ধ। কারণ তারা এখন বৃদ্ধ, কোন মুহূর্তে মরে যেতে পারে তারা জানে না, সেহেতু তারা ভাগ্যের সাথেও যুদ্ধ করবে। বুঝতে পেরেছো? এমন যোগ্য মানুষ হিসাবে তারা মানে জ্ঞান আরোহণ করতে চায়। তাদের মধ্যে এমন
অদম্য ইচ্ছা জন্মাতে চায়। তারা যেন ভগবানের সাথেও যুদ্ধ করবে এমন যোগ্য হিসাবে। এখানে স্টপ উইথ গডস বলতে আমরা যে ট্রয় যুদ্ধ পড়েছিলাম, ট্রয় যুদ্ধে ভগবানের সাথে গ্রিক যোদ্ধাদের যুদ্ধ হয়েছিল। বুঝতে পেরেছো? গ্রিক যোদ্ধারা এমন যোদ্ধা ছিল, তারা ভগবানের সাথেও যুদ্ধ করেছিল। ওই ট্রয় যুদ্ধে আমরা দেখেছিলাম। সেই জন্য বললো এমন যোগ্য হিসাবে যে তারা যেন ভগবানের সাথেও যুদ্ধ করবে। ভগবানের দেওয়া ভাগ্য, সেই ভাগ্যকেও তারা যেন মানে আর কি করবে, ভাগ্যের সাথেও যুদ্ধ করবে, এমনটাই যোগ্য হিসাবে তারা সমুদ্র অভিযান করতে চায়। দি লাইটস বিগিন উইথ টুইঙ্কল ফ্রম দি রক্স। আর দেখো লাইটস, এখানে লাইটস বলতে তারা আকাশে এবার তারা উঠে পড়েছে, ঝিকমিক করছে। তাহলে রক্স, পাহাড় থেকে ওই তারাগুলো মানে আর কি চকচক করে উঠছে, ওপরে উঠছে, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দি লং ডে ওয়েন্স, এই যে বৃহৎ দিন, এতক্ষণ ধরে দিন চললো, দিবাকাল চললো, সেটা মানে আর কি ক্ষীণ হয়ে এসেছে। ওয়েন্স বলতে ক্ষীণ হয়ে আসা। দি স্লো মুন ক্লাইমস, আর কি স্লোলি চাঁদটা আস্তে আস্তে উপরে উঠছে, আকাশের উপরে উঠছে। দি ডিপ মুন রাউন্ড দি মেনি ভয়েসেস, আর কি হচ্ছে এই মেনি ভয়েসেস বলতে রাত্রিতে যেসব আওয়াজগুলো পাখির পতঙ্গের আওয়াজ শুনতে পাওয়া যায়, বুঝতে পেরেছো? সেই পতঙ্গের আওয়াজগুলো যেন একটা যেন ডিপ মনের সৃষ্টি করছে, যে না গভীর আর্তনাদের সৃষ্টি করছে। আর সেটা এই অঞ্চলটিকে যেন এই সাউন্ডটা যেন এই আবৃত্ত করে রয়েছে, আচ্ছন্ন করে রয়েছে, এই একটা গভীর আর্তনাদ। তা এই পতঙ্গের আওয়াজগুলো, এই রাত্রিতে পতঙ্গের আওয়াজগুলো যেন একটা গভীর আর্তনাদের মতো সৃষ্টি হয়েছে। এইসব জিনিসগুলো আর কি মানে আর কি উইলিসেসের তো এখন মানে আর কি বৃদ্ধ বয়স হয়ে এসেছে, সেই জিনিসগুলোকেই ইন্ডিকেট করছে। বুঝতে পেরেছো? সন্ধে ঘনিয়ে আসা, এই আর্তনাদ ব্যাপারগুলো, কারণ সে এখন জীবনের শেষ মুহূর্তে, সে এখন ওল্ড এজ। বুঝতে পেরেছো? কাম মাই ফ্রেন্ডস, টি বলতে এখানে ইট। বুঝতে পেরেছো? ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এসো আমার বন্ধু, এখনো খুব একটা দেরি হয়ে যায়নি নতুন দেশ আবিষ্কার করার জন্য, নতুন দেশকে খুঁজে পাওয়ার জন্য এখনো খুব একটা আমাদের দেরি হয়ে যায়নি। বুঝতে পেরেছো? বন্ধুদেরকে আর কি নাবিকদেরকে, এখানে ফ্রেন্ডস বলতে নাবিকদেরকে বোঝাতে চাইল, তার সঙ্গী নাবিকদের বোঝাতে চাইলো। তাদেরকে সে ইন্সপায়ার্ড করছে ইউলিসিস, যে এখনো শেষ হয়ে যায়নি, এখনো দেরি হয়ে যায়নি, আমরা এখনো মন করলে নতুন দেশ আবিষ্কার করতে পারি। বুঝতে পেরেছো? এখনো দেরি হয়ে যায়নি বলতে এখনো আমরা অতটা বৃদ্ধ বয়সে উপনীত হইনি যে আমরা নতুন দেশ আবিষ্কার করতে পারবো না, নতুন অজানা পৃথিবীকে আবিষ্কার করতে পারবো না। আমাদের মধ্যে এখনো প্রাণ শক্তি আছে, আমরা কর্মশক্তি আছে। বুঝতে পেরেছো? সেহেতু আমাদের এখনো খুব একটা দেরি হয়ে যায়নি, আমরা এখনো মন করলে নতুন দেশ আবিষ্কার করতে পারি। সেই জন্য বলল ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এখনো খুব একটা দেরি হয়ে যায়নি নতুন দেশ খোঁজার জন্য, নতুন দেশ আবিষ্কার করার জন্য। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডারস মাইট। পুশ অফ বলতে সবেগে ধাবিত হওয়া। বুঝতে পেরেছো? এই জলজাহাজটাকে নিয়ে সবেগে ধাবিত হওয়া। তাহলে ইউলিসিস বলছে সবেগে ধাবিত হই। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডারস মাইট, এই যে সবেগে ধাবিত হওয়ার ফলে আমাদের যে জাহাজটা যে নড়ে ওঠে, সেই জন্য আমাদের শক্ত করে বসি, আমরা শক্ত করে বসবো। আর কি করব? আমরা সবেগে ধাবিত হব সমুদ্রে বুকে। জাহাজে আমরা সবেগে ধাবিত হব, তার জন্য আমরা মানে আর কি দৃঢ়ভাবে জাহাজের উপরে বসবো। অ্যান্ড সাউন্ডিং ফ্লো বলতে জাহাজ যখন দ্রুত বেগে অগ্রসর যখন হয়, তখন জাহাজটা জলবুকে একটা খাঁচ কেটে দিয়ে যায়। বুঝতে পেরেছো? এখানে ফ্লো বলতে খাঁচ কেটে যাওয়া। আর সাউন্ড কথাটা ব্যবহৃত হলো যেহেতু এটা হাওয়ার সাহায্যে এই পালটা চলছে, আর তখন হাওয়ার সাহায্যে পাল যখন চলে, জাহাজ যখন অগ্রসর যখন হয়, তখন একটা আওয়াজ তৈরি হয়। পালে যখন হাওয়া যখন লাগে তখন একটা আওয়াজ তৈরি হয়।
বুঝতে পেরেছো? ওই আওয়াজটা তৈরি হচ্ছে আর দ্রুত বেগে জাহাজটা অগ্রসর হচ্ছে। অগ্রসর হওয়ার ফলে সমুদ্র বুকে একটা সে দাগ কেটে দিয়ে যাচ্ছে। ফুরো বলতে দাগ কেটে দিয়ে যাওয়া। ফর মাই পারপাস হোল্ডস, আর কি আমাদের উদ্দেশ্যটাকে অটল রাখার জন্য আমরা দ্রুত বেগে ধাবিত হব। দ্রুত বেগে ধাবিত হওয়ার জন্য অবশ্যই আমরা জলজাহাজে শক্তভাবে দৃঢ়ভাবে বসবো। টু সেল বিয়ন্ড দি সানসেট, টু সেল মানে আমরা নৌকা নিয়ে অগ্রসর হব। বিয়ন্ড দি সানসেট, সানসেট যেখানে সূর্য যেখানে অস্ত যখন যায়, যেখানে অস্ত যায় তারও বাইরে, তারও ওপারে, মানে দিগন্তেরও ওপারে। আমরা দেখতে পাই সূর্য দিগন্তে অস্ত যায়, আর দিগন্ত সূর্যের ওই পারে কি আছে, অস্ত যারা ওই পারে কি আছে সেটা তো আমাদের আননোন। আমরা যেন সেই আননোন ওয়ার্ল্ডেও যেতে চাই। আমরা ভাবি দিগন্ত সূর্য যেখানে অস্ত যায় সেটাই শেষ, কিন্তু সূর্যর যে ওই পারে কি আছে, দিগন্তে অস্ত যখন যাচ্ছে যে দিগন্তের ওই পারে কি আছে সেখানে আমরা যেতে চাই। সেই অজানা পৃথিবীতে আমরা যেতে চাই। অ্যান্ড দি বার্থ অফ অল দি ওয়েস্টার্ন স্টার্স, আর কি এই পশ্চিমী আকাশটা যেখানে ডুবে যখন যায়, সমুদ্র বুকে বাস বলতে ডুবে যাওয়া, সিঙ্কিং হওয়া। বুঝতে পেরেছো? তাহলে সেই যে পশ্চিমী তারারা যেখানে ডুবে যেখানে যায় সেই তারও ওই পারে আমরা যেতে চাই। বুঝতে পেরেছো? কারণ আমরা দেখতে পাই দিগন্তে পশ্চিমী আকাশটা মানে আর কি আস্তে আস্তে অস্ত যায়, কিন্তু আমরা সেই অস্ত যাওয়ার তারও ওই দিকের ওই প্রান্তে আমরা যেতে চাই। আনটিল আই ডাই, যতক্ষণ না আমার মৃত্যু হয়। বুঝতে পেরেছো? যতক্ষণ না আমার মৃত্যু হয় ততক্ষণ আমি আমার ওই জগতে যেতে চাই যেখানে সূর্য অস্ত যায়, যেখানে পশ্চিমী আকাশটা জলের অস্ত যায়, সমুদ্র বুকে অস্ত যায়, সেই দিগন্তের ওই পারে আমরা যেতে চাই, গিয়ে দেখতে চাই অজানা পৃথিবীটা কি রকম। ইট মে বি দ্যাট দি গালফস উইল ওয়াশ আস ডাউন, হয়তো এই গালফ বলতে উপসাগর, উপসাগরের ঘূর্ণীয়মান জল। বুঝতে পেরেছো? হয়তো এই উপসাগরের ঘূর্ণীয়মান জল আমাদেরকে ধুয়ে মুছে দেবে। বুঝতে পেরেছো? আমাদেরকে জলের তলায় ধুয়ে ফেলবে। ইট মে বি উই শ্যাল টাচ দি হ্যাপি আইলস, হয়তো এটার মাধ্যমে আমরা কি করব, হ্যাপি আইলস, এই সুখী যে দ্বীপ, হ্যাপি আইলস হচ্ছে একটা দ্বীপ। ধরে না হয় অ্যাকলিস মৃত্যুর পর ওই দ্বীপে সে আছে। বুঝতে পেরেছো? এখানে এই দ্বীপে বীরেরা আশ্রয় পায়। গ্রিক মাইথোলজি অনুযায়ী যারা বীর তারা মৃত্যুর পর যেন ওই দ্বীপে ওই দ্বীপের ওই উপসাগরের জলের তলায় তারা বসবাস করে, এই হ্যাপি আইলসে। সেই জন্যই বলল হয়তো আমরা ওই হ্যাপি আইলসে গিয়ে আমরা থাকতে পারবো, হয়তো স্পর্শ করতে পারবো, কারণ আমরাও হচ্ছে বীর, অ্যাকলিসের মতো বীর। অ্যান্ড সি, এমনকি দেখতে পাবো কি গ্রেট অ্যাকলিস, অ্যাকলিসকে আমরা হয়তো দেখতে পাবো। বুঝতে পেরেছো? আমরা হয়তো ইট মে বি দ্যাট দি গার্লস উইল ওয়াশ আস ডাউন, হয়তো এই যে উপসাগরের ঘূর্ণীয়মান জল আমাদেরকে জলের নিচে ধুয়ে মুছে দেবে, স্নান করিয়ে দেবে। ইট মে বি উইল শ্যাল টাচ দি হ্যাপি আইলস, হয়তো এটার মাধ্যমে আমরা হ্যাপি আইলসে স্পর্শ করতে পারবো। বুঝতে পেরেছো? এই সুখী দ্বীপে আমরা পৌঁছাতে পারবো। অ্যান্ড সি, আর কি দেখতে পাবো কি দি গ্রেট অ্যাকলিসকে, এই মহান অ্যাকলিসকে, যোদ্ধা অ্যাকলিসকে। অ্যাকলিস ছিল ট্রয় যুদ্ধের যোদ্ধা। বুঝতে পেরেছো? মহান যোদ্ধা, আর সেই মহান যোদ্ধাকে আমরা দেখতে পাবো, কারণ আমরাও তো যোদ্ধা। বুঝতে পেরেছো? কারণ আমরাও উচ্চ বাসনা, অদম্য বাসনা মনের মধ্যে রাখি, সেহেতু আমরাও বীর। আমাদেরও হয়তো মৃত্যুর পর সেই হ্যাপি আইলসে গিয়ে বাসস্থান হবে, আমাদের আত্মাটা হয়তো ওখানেই থাকবে। হুম উই নো, আমরা সকলেই জানি। বুঝতে পেরেছো? অ্যাকলিসকে, ওখানে কারা থাকে, আমরা সমস্ত এই কিছু জানি। অ্যাকলিসকে আমরা ভালো করে জানি যে সে বীর যোদ্ধা, আর সে বীর যোদ্ধা হওয়ার ফলে অ্যাকলিস এই হ্যাপি আইলসে থাকে।
আর সেই অ্যাকিলিসের সাথে আমাদের দেখা হবে। বুঝতে পেরেছো? এই সমস্ত কিছুই আমরা জানি। দো মাচ ইজ টেকেন, মাচ অ্যাবাইডস। তাহলে মাচ ইজ টেকেন, আমরা অনেক কিছুকে আমরা গ্রহণ করেছি, মাচ অ্যাবাইডস, অনেক কিছুকে আমরা বর্জন করেছি, মেনে নিয়েছি। বুঝতে পেরেছো? আমরা অনেক কিছুকে জীবনে গ্রহণ করে নিয়েছি, বুঝতে পেরেছো? আর অনেক কিছুকে আমাদেরকে মেনে নিতে হয়েছে, পরিত্যাগ করতে হয়েছে। বুঝতে পেরেছো? মেনে চলতে হয়েছে, গ্রাহ্য করতে হয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, যদিও এখন আমাদের আর আগের মতো শক্তি নেই। বুঝতে পেরেছো? আমাদের, কারণ আমরা এখন ওল্ড এজ, আমাদের এখন এই বৃদ্ধ বয়সে আমাদের আর আগের মতো শক্তি নেই। আমাদের এখন আর শক্তি নেই, কারণ আমরা এখন ইন ওল্ড এজ, পুরনো দিনের মতো। বুঝতে পেরেছো? আমরা আমাদের যে পুরনো দিন, ওল্ড এজ বলতে আমাদের ইন হুইচ ইন ওল্ড এজ, ওল্ড এজ বলতে ইয়াং ডেজ, আমরা যখন ইয়াং যখন ছিলাম, আমাদের পুরনো দিন যখন আমরা ইয়াং ছিলাম, সেরকম শক্তি আমাদের এখন আর নেই, কারণ আমরা এখন বৃদ্ধ। সেরকম শারীরিক শক্তি আমাদের নেই, তবে মানসিক শক্তি আছে। তাহলে উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, আমাদের ওল্ড ডেজে, আমাদের ইয়াং ডেজে যেরকম আমাদের শক্তি ছিল, শারীরিক শক্তি ছিল, সেই শারীরিক স্ট্রেংথ আমাদের এখন আর নেই। মুভড আর্থ অ্যান্ড হেভেন, এখানে স্বর্গ এবং পাতাল বিচরণ করান। এখানে আর্থ অ্যান্ড হেভেন বলতে এভরিহোয়ার বোঝালো। বুঝতে পেরেছো? সর্বত্র বিচরণ করার যে আমাদের আগে শারীরিক শক্তি ছিল, সেই রকম শারীরিক শক্তি হয়তো আমাদের আর নেই। দ্যাট হুইচ আর উই আর ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, তাহলে আমরা হচ্ছি তোমার প্রাণ শক্তির একটা বীর যোদ্ধা। আমরা সকলে হচ্ছি তোমার একটা বীর যোদ্ধা প্রাণ শক্তিতে। বুঝতে পেরেছো? সকলেই এক হচ্ছে প্রাণ শক্তিতে। আমাদের এখানে হিরোইক হার্টস বলতে প্রাণ শক্তির বীর যোদ্ধা। বুঝতে পেরেছো? প্রাণ শক্তিতে আমরা বীর যোদ্ধা, আমরা সকলে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আমাদেরকে দুর্বল করে দিল কি? আমাদের সময় আর ভাগ্য। বুঝতে পেরেছো? কারণ আমাদের ভাগ্য বলতে আমরা বৃদ্ধ হয়ে এলাম, আমাদের সময়, আমাদের ভাগ্য, আমাদেরকে বয়স্ক বানিয়ে দিল, সময় আমাদেরকে বয়স্ক বানিয়ে দিল সময়ের কালক্রমে। বুঝতে পেরেছো? সেহেতু আমাদেরকে এই জিনিসটাই দুর্বল বানিয়ে দিল। সময়ের ফলে আমরা দুর্বল হয়ে পড়লাম শারীরিকভাবে। বাট স্ট্রং ইন হুইল, কিন্তু ইচ্ছা শক্তিতে নই। ইচ্ছা শক্তিতে আমরা এখনো শক্তিশালী। আমরা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারি বয়স হয়ে যাওয়ার জন্য, আমাদের ভাগ্য সহায় না হওয়ার জন্য আমরা বৃদ্ধ হয়ে পড়েছি, সেই জন্য আমরা শারীরিক দিক থেকে দুর্বল। কিন্তু আমরা মানসিক দিক থেকে, আমরা ইচ্ছা শক্তির দিক থেকে আমরা এখনো শক্তিশালী। টু স্ট্রাইভ, কঠোর প্রচেষ্টা করার জন্য আমরা ইচ্ছা শক্তিতে এখনো শক্তিশালী। টু সিক, নতুন কিছুকে খোঁজার জন্য আমরা এখনো শক্তিশালী, ইচ্ছা শক্তিতে শক্তিশালী। টু ফাইন্ড, নতুন কিছু আবিষ্কার করার জন্য আমরা এখনো ইচ্ছা শক্তিতে শক্তিশালী। অ্যান্ড নট টু ইয়েল্ড, এমনকি পশ্চাৎ স্বীকার করব না কোনো কিছুর কাছে, এই চিন্তাতেও আমরা এখনো মানসিকভাবে শক্তিশালী।